যে রাজনৈতিক দলগুলো আজকে এখানে সমর্থন দিয়েছে মূলত তাদের রাজনৈতিক দলীয়তাপনায় প্রমাণিত হয়েছে। কারণ হেফাজত ইসলামের একটি ধর্মীয় সংগঠন, এখানে কোনো রাজনৈতিক দলের এইভাবে সমর্থন জানানোর কোনো যৌক্তিকতা ছিল বলে কেউ মনে করে না। এই হরতালে আসলে কোনো যৌক্তিকতা নেই। আপনারা দেখেছেন, আমার ধারণা তারা তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে খুব সম্ভবত তাদের হরতালের মতো এই ধরনের কোনো কর্মসূচি থাকার কথা নয় বা ছিল বলে মনে হয় না। তা আমাদের ধারণা যে এই হেফাজত ইসলামের নামে বিএনপি জামাতের যে সমস্ত ব্যক্তিরা এর মধ্যে এই কর্মসূচির মধ্যে ছিলেন তাদের চাপে পড়ে হেফাজতে ইসলামের লং মার্চ প্রতিহত করতে শতাধিক সংগঠনের ডাকে সারা দেশে 24 ঘণ্টার হরতাল এবং গণজাগরণ মঞ্চের 22 ঘণ্টার অবরোধ পালিত হয়েছে। হরতাল শান্তিপূর্ণ থাকলেও মহাখালীতে হরতাল সমর্থকদের সমাবেশে হামলা করেছে হেফাজতে ইসলাম। ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। হরতাল অবরোধের বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। জেলায় জেলায় হরতাল অবরোধ শান্তিপূর্ণ থাকলেও ফরিদপুরের ভাঙ্গায় 71-এর ঘাতক দালান নির্মূল কমিটির সাথে সংঘর্ষে জড়ায় হেফাজত। পুলিশ অ্যাকশনে গেলে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন নওশের খান নামে এক আওয়ামী লীগ নেতা। সাংবাদিক সহ আহত হন 50 জনেরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে 6 রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। ব্যতিক্রমী হরতালে রাজধানীর পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। তবে হেফাজত কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় মহাখালীর আমতলী মোড়ে হরতাল আহ্বানকারীদের মঞ্চে হামলা চালায়। হামলায় 3 পুলিশ ছাড়াও আহত হন নির্মূল কমিটির 20 নেতাকর্মী। প্রশাসনের রমজে জামাত বসে আছে, এখন জাতীয় পার্টি এদের সঙ্গে জুটেছে, জামাত বিএনপি তো আছে, হেফাজত ইসলাম কি? হেফাজত ইসলাম এগুলো তো জামাত বিএনপির ভাড়ার করা সন্ত্রাসী কতগুলো। 100-র বেশি সংগঠনের ডাকা হরতাল আর গণজাগরণ মঞ্চের অবরোধে শুনশান নীরব ছিল রাজধানীর সব বাস স্ট্যান্ড। অন্যদিনের ব্যস্ততম এলাকা মিরপুর এবং কল্যাণপুর সহ বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, নিউ মার্কেট উত্তরা সহ পুরো রাজধানী ছিল যানবাহন এবং প্রায় জনশূন্য। অন্য হরতালে সময় মতো লঞ্চ ছাড়লেও হেফাজত বিরোধী হরতালে কোনো লঞ্চ ছেড়ে যায়নি সদরঘাট থেকে। সদরঘাটে আসেওনি কোনো লঞ্চ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দক্ষিণ এশিয়ার মানুষের জীবন মান উন্নয়নে এই অঞ্চলের দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্ক বিমা সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ফারুক হোসেনের রিপোর্ট। সার্কভুক্ত দেশগুলোর বিমা নিয়ন্ত্রণকারী সংস্থার উদ্যোগে ঢাকায় প্রথম সার্ক বিমা সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, যে দেশের বিমা যত উন্নত সে দেশের অর্থনীতি ততই মজবুত। আর এ কারণেই বিমা খাতের প্রসারে কাজ করে যাচ্ছে সরকার। বিমোচন কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। কৃষকদের জন্য কৃষি বিমা এবং দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্য বিমা ও ক্ষুদ্র বিমার প্রচলনও করা যেতে পারে। আপনারা এ ব্যাপারে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করুন। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে পারব। চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্কভুক্ত দেশসমূহে কমবেশি একই ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই অঞ্চলের সরকার, সরকারি, বেসরকারি সংগঠন এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, অর্থনৈতিক ও বাণিজ্য ব্যবস্থা জোরদারকরণ এবং পারস্পরিক সহযোগিতা আমাদের এই অঞ্চল থেকে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করবে। দুদিনের সম্মেলনে দেশি বিদেশি বিমা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। কৃষকের সুরক্ষায় আগামী বাজেটে নিরাপত্তা তহবিল গঠন করে বিশেষ বরাদ্দের দাবি তুলেছেন শরীয়তপুরের কৃষক। কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পাইকারি বাজার বৃদ্ধি সহ বাজেটে দেয়া ঘোষণার বাস্তবায়ন চেয়েছেন তারা। বিপুল অনাবাদি জমি বোরো চাষের আওতায় আনতে সেচের জন্য বিদ্যুৎ সংযোগের দাবিও কৃষকের। রিজভি নেওয়াজের রিপোর্ট।
উপলব্ধি করবেন। চ্যানেল আই এর কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের আয়োজনে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনা শরীয়তপুরের জাজিরায় আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে। সিংহভাগ জমিতে ভালো মানের পাটের আবাদ হয় বলে আলোচনায় উঠে আসে পাট চাষের নানা সমস্যা ও বাজার দর। আমাদের পাটের দামকে এত নিম্ন পর্যায়ে নিয়ে গেছে যে আমরা কোথাও কোথাও পাটকে আমরা আগুনে পুড়িয়েও ফেলেছি। এই যে পাটের বীজ দিছে সরকার দিছে 2 দিন ধরে, এই পাটের বীজ ওই হানি পচব, কারণ আমরা বুঝনা লিছি অনেক আগে, কথা বলছেন? ওই বীজের কাম না, হেরা টাকা পাত্তি কামাইবো, ওই পাত্তি দরকার নাই, কারেন্ট দেন, দেখেন বীজ কিনলে আমরা পাড়া হয়ে দিন। আমি ন্যায্য মজুরি চাই, যাতে নাকি আমরা কৃষক খাড়া থাকতে পারি, কৃষক আবার ব্যবহার হয়েছে উদার মন নিয়ে আবার ফসল করতে পারি, আমরা সেই জিনিস আমি চাই। আমি পাটের পাশাপাশি কৃষক আগ্রহী হয়েছে সবজি চাষে, তবে সেখানেও নানা সমস্যা। হিমাগার স্থাপনে বাজেটে বরাদ্দের আবেদন তাদের। আমাদের এই জাজিয়া উপজেলায় একটি হিমাগার নেই, গভীর নলকূপের ব্যবস্থা করবেন কিনা। 80-র দশক থেকে বোরো চাষ শুরু হলেও তেল নির্ভর সেচের কারণে সম্প্রসারণ হয়নি মোটেও। যদি ধানের দাম ভালো থাকতো তা আমার ওই ব্লক বন্ধ যাইতো না, আমি বন্ধ করতাম না স্যার। সাদ্দামের সাথে যুদ্ধ হয়ে যায়, তেলের দাম গেছে বাড়িয়া, ব্লক শেষ। এই বিদ্যুতের সংকটের কারণে আমাদের ইরি ব্লকের জমিটা ফেটে যায়। জমিতে ফসল চাষের মতোই পোল্ট্রি ও ডেইরি খাতে হাজারো সমস্যা। খামারে অনেক কান্নাকাটি করার পরও হয়তো মন্ত্রীদের কানে জিনিসটা মনে হয় পৌঁছে না। কখনোই আমার কাছে কোনো ডাক্তার আসে নাই, এবং ডাক্তার তারা টাকা চায়। নিম্নমানের বীজ, কৃষি উপকরণের দাম বৃদ্ধি, ন্যায্য দাম না পাওয়া, এত সব সমস্যার মধ্যেও কৃষির যে অগ্রগতি, তাতে এই খাতে রাষ্ট্রের আরো সুনজর দেওয়া জরুরি বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। কোন কোন জায়গায় মনে হয় যে একটু চেঞ্জ আনা দরকার, বা যে বাজেট আসছে 2013-14 অর্থ বছরের আগামী জুন মাসে দেবে, এই বাজেটে আপনারা বরাদ্দটা কোথায় কোথায় চান। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতার কারণে কৃষির উন্নয়ন, কৃষকের উন্নয়নে কাঙ্ক্ষিত মনোযোগ দিতে পারেনি সরকার। সরকারের সময় কম, সীমিত সম্পদ, অনেক বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, তারপরে অনেক ক্ষেত্রেই কৃষি, এই খাদ্য, সকল কিছু নিয়েই আমাদের কাজ করতে হয়। আমরা এগুলোর উন্নয়নের চেষ্টা করছি। এখন হলো প্রাইভেটাইজেশনের যুগ। যারা ধনী মানুষ, যারা শিল্প কারখানা করে, তাদেরকে নিয়ে আসতে হবে। 2013-14 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে শরীয়তপুরের আগে মুন্সিগঞ্জ, নাটোর ও রংপুরে এ পর্যন্ত 3টি বাজেট আলোচনার সফল আয়োজন শেষ হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, শরীয়তপুর। হেফাজতের লং মার্চ প্রতিরোধের হরতাল সফল করায় জনগণকে ধন্যবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটি সহ হরতাল আহ্বানকারী শতাধিক সংগঠন। সংবাদ সম্মেলনে তারা জামায়াতের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কিছুক্ষণ আগে টিএসসিতে সংবাদ সম্মেলন শেষ হয়েছে, সেখানে ছিলেন আমাদের রিপোর্টার রাজীব দাস। আমরা তার সাথে যোগাযোগ করছি। রাজীব, হ্যাঁ ফারজানা, সংবাদ সম্মেলনের অবস্থা জানান। ফারজানা, আপনি যা বলছিলেন যে আসলে ইসলাম নাস্তিক ব্লগারদের ফাঁসি এবং ইসলাম রক্ষার জন্য হেফাজত ইসলাম যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল, মানে তার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল আহ্বান করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সহ সমমনা প্রায় শতাধিক সংগঠন। মানে সেই প্রেক্ষিতেই গতকাল সন্ধ্যা থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে এসছে। আজও হরতাল পালিত হয়েছে সারা দেশব্যাপী, এবং 6টার সময় হরতাল শেষ হওয়ার পরপরই টিএসসিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়, এবং এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু হরতালের প্রেক্ষাপট নিয়ে বলেন যে সারা দেশের মানুষ যে অহিংস এবং শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে, এবং এই হরতাল পালনের মধ্য দিয়ে হেফাজতের যে 50 লক্ষ লোক ঢাকা শহরে জড়ো করার যে পরিকল্পনা, তা ভেস্তে গেছে, এবং তার প্রেক্ষিতে মাত্র 1 লাখ বা তার কিছু বেশি সংখ্যক লোক হাজির করতে পেরেছে। এই দিক থেকে তারা মনে করছেন তাদের যে হরতাল, সে হরতাল সফল হয়েছে, এবং তার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন থেকে আগামী 1 মাসের কিছু কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। যেহেতু আপনি জানেন যে আগামী সোমবার হেফাজতে ইসলাম হরতাল ডেকেছে, এবং 30শে এপ্রিল, 5ই মে তাদের কিছু কর্মসূচির কথাও আমরা জেনেছি। এখান থেকে আগামী 7 থেকে 13 এপ্রিলের মধ্যে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠন করবে এই
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এবং সারা দেশব্যাপী ধর্মান্ধ গোষ্ঠীকে নির্মূল করতে বৃহৎ একটা ঐক্য গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এবং এবার 14ই এপ্রিল যে আমাদের পহেলা বৈশাখ নববর্ষ, সেটিও সারা দেশে একযোগে পালন করার মধ্য দিয়ে এই ধর্মান্ধ জামাত শিবির গোষ্ঠীকে মানে জানান দিতে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে আরো পুনরুজ্জীবিত করে সারা দেশবাসীর মধ্যে জাগ্রত করার কথাও ঘোষণা করা হয়। এবং আরেকটা জিনিস ফারজানা, যে এই আগামী 3রা মে এই যে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে এই আগামী এক সপ্তাহের মধ্যে 7 থেকে 13ই এপ্রিল, এদের এই কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকাতে মে মাসের 3 তারিখে। এই 3-4টি কর্মসূচি ঘোষণা করার মধ্যে দিয়ে আগামী 1 মাস তারা এই আন্দোলনকে বেগবান করবেন এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে সমুন্নত রাখার কথা বলেছেন। ফারজানা। আচ্ছা রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। শান্তিপূর্ণ সমাবেশের জন্য হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের দাবিগুলো বিবেচনা করতে আলোচনায় বসবে সরকার। মহাখালী সহ যেসব জায়গায় হামলা হয়েছে তার পেছনে জামায়াতের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে হেফাজতের ডাকা হরতালকে অযৌক্তিক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারিয়া হোসেন, রিয়া রিপোর্ট। হেফাজতে ইসলামের সমাবেশ চলার সময় দুপুর 2টার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন নৌমন্ত্রী, রেলমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী। সমাবেশ শেষ হলে তাদের দাবি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। হেফাজতে ইসলামের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিদের উঠতে দেয়া হয়নি দাবি করে তিনি তাদের ধন্যবাদ জানান। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করেছেন। এই সমাবেশে তারা কতিপয় দাবি উত্থাপিত করেছেন। এই দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। লং মার্চে বাধা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহরিয়ার কবির সহ অন্যদের উপর হামলার ঘটনার নিন্দা জানান। আমাদেরকে বলা হয়েছে যে হামলা মূলত জামাত এবং শিবিরের কর্মীরা চালিয়েছে। এটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আমরা এক্ষেত্রে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেব। সংশ্লিষ্ট সরকারের সাথে আলোচনা ক্রমে এই ধরনের বেআইনি এবং অপ্রয়োজনীয় তৎপরতা থেকে তাদেরকে আমরা বিরত রাখতে সক্ষম হব। সমাবেশ চলার সময় আইন শৃঙ্খলা বাহিনী নমনীয় থাকার কথা উল্লেখ করে তাদেরও প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই, ঢাকা। 8ই এপ্রিলের হরতাল এবং অন্যান্য কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে চট্টগ্রামের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। তবে হুঁশিয়ার করে বলেছে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও লং মার্চ ও সমাবেশ করবেন তারা। চৌধুরী ফরিদকে সাথে নিয়ে তারিকুল ইসলামের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে মাসরুর শাকিলের রিপোর্ট। শুক্রবার রাতভর অবস্থানের পর শনিবার সারাদিনই চলে বন্দরনগরীর ওয়াসামোড়ে হেফাজতের সমাবেশ। নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির দাবি ও লং মার্চে বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান চালিয়ে যায় হেফাজত কর্মীরা। ঢাকার মতিঝিল থেকে হরতাল এবং অন্যান্য কর্মসূচির ঘোষণা আসার পর শেষ করা হয় ওয়াসামোড়ের অবস্থান। আগামী পরশুদিন 8 তারিখ হরতাল হবে। বাংলার জমিনে কোনো গাড়ির চাকা চলতে দেওয়া হবে না, কোন দোকানপাট খুলতে দেওয়া হবে না এবং টাকা চলবে না, দোকানপাট খুলবে না যতদিন নবী মুহাম্মদের শান রক্ষা হবে না। এই দেশের মুসলমান জাগ্রত হয়েছে, আর ঘুমাবে না। বক্তারা বলেন তাদের আমির আহমেদ শফির নির্দেশে তারা ঘরে ফিরে যাচ্ছেন। তবে সরকার দাবি পূরণ না করলে আবারও দেশ অচল করে দেওয়া হবে। হেফাজত কর্মীরা ফিরে গেলেও নাশকতার আশঙ্কায় নগরীতে বিজিবি মোতায়েন রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন বলেছেন ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছে তাদেরকে জনগণ ভোট দেবে না। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ স্টুডেন্ট পার্লামেন্ট অনুষ্ঠানে তিনি বলেন সাম্প্রদায়িকতার পক্ষে এদেশের মানুষ কখনোই রায় দেবে না। চলতি জাতীয় সংসদের মেয়াদ 7-8 মাস থাকলেও এই সংসদকে কার্যকর করতে প্রধান 2 রাজনৈতিক দলকে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর কামাল হোসেন। সাম্প্রদায়িকতার পক্ষে দেশের মানুষ রায় দেবে। ধর্মকে রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার ব্যাপারে আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে না। এই যে লোক দেখানো শুরু হয়েছে, এটা আমাদের গণতান্ত্রিক রাজনীতির মধ্যে প্রথমে এটা ঢুকেছে যে বাস ট্রাকে করে
এই যে মহাসাগর, জনগণের মহাসাগর, মাদ্রাসার ছাত্র টাত্র নিয়ে অনেক লোক আমি শুনেছি এসছে। ভালো কথা, শান্তিপূর্ণভাবে থাকো, তোমাদের বক্তব্য